আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই যে শুনছেন? সৃজনের ঘুম ভাঙল না। ফের ডাক দিল ফাগুন। বাহুতে হাত রেখে হালকা ঝাঁকি দিল। সৃজন সজাগ হলো। ফাগুনকে দেখে ঘুমের ঘোরে চমকে উঠল। বিস্মিত কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফাগুন ফিসফিস করে বলল, বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে, আমার ভীষণ ভয় করছে। সৃজন প্রথমে কিছু বুঝতে পারল না। অবাক হয়ে ফাগুনের মুখের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে বসল। পাশের টেবিলের ওপর থেকে মোবাইল ফোন নিয়ে আলো জ্বালালো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি করে বুঝলে? নিচ তলায় কে যেন জানালার গ্রিল কাটার চেষ্টা করছে। সৃজন কয়েক মুহূর্ত চুপ করে রইল। এই সময় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। আলমারি থেকে একটা টর্চ বের করলো। টর্চের হাতল পুরোটাই লোহার। অনেক আগেকার দিনের টর্চ, সৃজনের দাদার আমলের। সেটা নিয়ে নিচে নামার জন্য তৈরি হয়ে নিল। সঙ্গে সঙ্গেই ওর হাত চেপে ধরল। ফাগুন ভয়ে ভয়ে বলল, কোথায় যাচ্ছেন? আমাকে সঙ্গে নিয়ে চলুন। ফাগুন ভয় পাচ্ছে। ভয়ে ওর শরীর কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সৃজন ওর ভয়ার্থ চেহারা দেখে আশ্বস্ত করে বলল, ভয় নেই, কারখানায় ফোন করে দিলে ছেলেপেলেরা 2 মিনিটের মধ্যে হুন্ডা নিয়ে হাজির হয়ে যাবে। নিচের পরিস্থিতি কেমন সেটা দেখতে যাচ্ছি, শিওর হয়ে তারপরে কারখানায় ফোন করব। ফাগুন হাত ছেড়ে দিল, কিন্তু ভয় কমল না। সৃজন ওর মোবাইল থেকে কারখানার ফাগুনের মোবাইলে ম্যানেজার ছেলেটির নাম্বার তুলে দিল। ইশারায় দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, আমি আড়াল থেকে দেখেই ফিরে আসব। না ফেরা পর্যন্ত কোনো মতেই দরজা খুলবে না। আর যদি আমার দেরি দেখো তাহলে এই নাম্বারে ফোন করে দেবে। ফাগুন হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু এত কিছুর পরেও ভয় গেল না। সৃজন একা একা বেরিয়ে যাচ্ছে। যদি কোনো বিপদ হয়। ফের সৃজনের হাত চেপে ধরল। অনুনয় করে বলল, আমি আপনার সঙ্গে যাই না প্লিজ। আমি কোনো শব্দ করব না, শুধু আপনার পিছু পিছু থাকবো। সৃজন রাজি হলো না। ফাগুনকে নিয়ে নিচে নামাটা রিস্কি। ফাগুনের অনুনয়ে পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যা বলেছি করো, এখন কথা বাড়ানোর সময় নেই। ফাগুনের চোখে পানি চলে এলো। ওর চিন্তার কথাটা একবারও বুঝতে চাইছে না সৃজন। চোখের পানি আড়াল করার জন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কান্না চেপে বলল, আমি জানি আমি পাশে থাকলে আপনার ভালো লাগে না, কিন্তু একা একা আমি আপনাকে নিচে যেতে দিব না। সৃজন সরাসরি ফাগুনের চোখের দিকে চাইল। বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। ভেবেছিল ফাগুন বেশি চোরাচুরি করলে ওকে বাইরে থেকে তালা বন্ধ করে যাবে, কিন্তু ফাগুন সব চিন্তা ভাবনা এলোমেলো করে দিল। সময়, পরিবেশ, পরিস্থিতি কিচ্ছু বুঝতে চায় না ফাগুন। সৃজন ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই সময়টা এসব ভাবার মতো নয়। আমি তোমাকে উপরে থাকতে বলেছি, তার কারণ কোনো বিপদ হলে তুমি সাহায্য করতে পারবে। সেই জন্য তোমার ফোনে ম্যানেজারের নাম্বার সেভ করে দিয়েছি। দুজন যদি একসঙ্গে বিপদে পড়ি তাহলে কেউ কাউকে সাহায্য করতে পারবো না। ফাগুন চুপ করে রইল। অগত্যা ওকে সঙ্গে নিয়েই নিচে নামতে হলো সৃজনকে। নিচতলায় নেমে প্রথমে বাড়ির মেইন সুইচ অফ করে দিল সৃজন। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। চুপি চুপি ফাগুনের ঘর বরাবর এগিয়ে গেল। ফাগুন ভয়ে সৃজনের জামার পিছনটা খামচে ধরেছে। ভয়ে ওর গলা শুকিয়ে আসছে। আওয়াজটা এখনো আসছে। ঘরের দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। সৃজন লাইট জ্বালালো। সঙ্গে সঙ্গেই জানালার বাইরে বিড়ালের অবয়ব স্পষ্ট ফুটে উঠল। চট করে ফাগুনের মুখের দিকে চাইল সৃজন। ফাগুন লজ্জা পেল। সৃজনের কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে লাজুক কণ্ঠে বলল, দোতলা থেকে আওয়াজটা অন্যরকম মনে হচ্ছিল। সৃজন কিছু বলল না। মেইন সুইচ অন করে বসার ঘরের বাতি জ্বালিয়ে দিল। তারপর গেট খুলে বেরিয়ে গেল বিড়াল তাড়ানোর জন্য। ফাগুনও পিছু নিল। বাইরে বেরিয়ে সৃজন জানালা বরাবর টর্চের আলো তাক করতেই এক লজ্জাজনক দৃশ্য নজরে পড়ল ফাগুনের। ঘরের ভিতর থেকে বিষয়টা বোঝা যায়নি। মাঝরাতে ভালোবাসাবাসি করছে বিড়াল সম্প্রদায়। লজ্জায় এক ছুটে দোতলায় উঠে গেল সে। অতি উৎসাহী হয়ে সৃজনের পিছন পিছন বেরোনো একদম উচিত হয়নি। এখন কি লজ্জা টাইনা পেতে হয়েছে। সৃজন বিড়ালদের বিরক্ত করল না।
চুপচাপ ঘরে ঢুকে গেল। সকালবেলা লজ্জায় আর সৃজনের সামনে এলো না ফাগুন। টেবিলে নাস্তা দিয়ে রান্নাঘরে ঢুকে গেল। সৃজন প্রথমে বিষয়টা বুঝতে না পারলে ধীরে ধীরে ফাগুনের কর্মকাণ্ড দেখে সব পরিষ্কার হয়ে গেল। বাড়ির বাইরে বিড়াল দেখলে ফাগুন তাড়িয়ে দেয়। তাহিরা ফেরার পর আজ প্রায় 2 দিন বাদে কারখানায় এসেছে সৃজন। এই 2 দিনে কাজ অনেক বেড়ে গেছে। ডেস্কে বসে ডেলিভারির হিসাব নিকাশ করছিল। এমন সময় হঠাৎ আশাদ এসে ভেতরে ঢুকে নিজেই চেয়ার টেনে বসলো। কণ্ঠস্বরে ক্ষোভ প্রকাশ করে বলল, আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আপনার বউ আমার সঙ্গে প্রতারণা করছে। সৃজন হিসেব থামিয়ে দিয়ে সরাসরি আমাদের দিকে চাইল। আশাদ পুনরায় কণ্ঠস্বরে বিষ ঢেলে বলল, আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে ঠকিয়েছে। ওর নজর এখন আপনার টাকা পয়সার দিকে পড়েছে। সৃজন শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার সঙ্গে ওর কি ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু ও যখন সিদ্ধান্ত নিয়েছে ও তোমার কাছে ফিরবে না, তাহলে ওকে জোর করো না। কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা মোটেও ভালো কাজ নয়। আশাদ তেতে উঠে বলল, এসব জ্ঞানের কথা রাখুন। আসল কথা, আপনি ওকে আটকে রাখতে চান, নইলে এত কিছুর পরে ওকে ডিভোর্স কেন দিচ্ছেন না? আমি মোটেও আটকে রাখিনি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ওকে রাজি করিয়ে নিয়ে যাও। আশাদ রাগে দাঁতে দাঁত ঘষল, ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি জানেন ওর সঙ্গে আমার কত অন্তরঙ্গ সম্পর্ক ছিল? অন্তরঙ্গ কথাটা শুনে কড়া চোখে আশাদের দিকে চাইল সৃজন। শীতল কণ্ঠে জানতে চাইল, কতটা? আশাদ জবাব দিতে পারল না। চট করে সৃজনের রাগত চাহনি ওর কথা গুলিয়ে দিল। সৃজন হিসাবের খাতাটা বন্ধ করে ফের ধমকের সুরে জিজ্ঞাসা করল, কি হলো? জবাব দিচ্ছ না কেন? কতটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল? আশাদ এবারেও চুপচাপ। সৃজন এমন রেগে যাবে ও ভাবতে পারেনি। সৃজন ওর দ্বিধান্বিত মুখের দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, তুমি ওর প্রেমিক, আমি ওর স্বামী। ও কাকে নিজের কতটা কাছে যেতে দিয়েছে সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। খামোখা কথা বাড়াচ্ছ তুমি। সৃজনের ইঙ্গিতটুকু ধরতে পারেনি আশাদ। আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? আমার স্বীকৃতির কি প্রয়োজন? সে যদি সত্যই তোমার কাছে গিয়ে থাকে তাহলে তো অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই তোমার। আশাদ ফের তেতে উঠল। তার মানে আপনি ওকে ডিভোর্স দেবেন না? সৃজন মুচকি হাসল আশাদকে উদ্দেশ্য করে বলল, না, অনেক আগেই ওকে আমি নিজের সঙ্গে বেঁধে নিয়েছি। তুমি যেটাকে অন্তরঙ্গ বললে ঠিক সেভাবে। আশাদ বিস্ময়ে হতবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না। সৃজনের সঙ্গে ফাগুনের কোনো সম্পর্ক হতে পারে এ কথা স্বপ্নেও ভাবেনি সে। কণ্ঠে জোর দিয়ে পড়ল, মিথ্যে কথা। সৃজন এবারেও পূর্বের ন্যায় শান্ত বলল, অন্য কারো স্বীকৃতির প্রয়োজন আমার নেই। আমি নিজে জানি ফাগুন আর আমার মধ্যে কি ঘটেছে। তুমি শুধু এইটুকু জেনে রাখো, আমার চেয়ে বেশি ওর কাছে কেউ যেতে পারেনি। আমার করা প্রতিটি স্পর্শ বলে দিয়েছে ফাগুন কতটা আমার। ওকে আমি কোনোদিন ত্যাগ করব না। আশাদ ভেবেছিল সৃজনকে ফুসলিয়ে সংসারটা ভেঙে দিতে পারলে ওর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ফাগুনের। কিন্তু সৃজনের সঙ্গে কথা বলেও নিজেই অবাক হয়ে গেল। রাগের মাত্রাটা হঠাৎ বেড়ে গেল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনার বউ যে আপনার নাক কান ডুবিয়েছে, তার কি করবেন? লোকে তো চিচি করছে। আমার বউ যখন স্বীকার করেছ তার মানে ও আমার। অতএব আমার বউকে আমার হেফাজতেই ছেড়ে দাও। ওর নজর এখন আপনার টাকার দিকে। আশাদ আর কিছু বলার সুযোগ পেল না, চলে গেল। হতাশ, রাগ, ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল। কিন্তু সৃজন কাজে মন বসাতে পারল না। চিরাচরিত শান্ত মস্তিষ্কের সৃজন যেন আজ বড্ড অশান্ত হয়ে পড়েছে। বুকের ভেতরটা জ্বলছে। আশাদের অন্তরঙ্গ কথাটা ঠিক হৃদয়ে গিয়ে লেগেছে। সৃজন স্পষ্ট বুঝতে পারছে ফাগুনকে ও এখনো অনেক বেশি ভালোবাসে। যতই দূরে সরে থাকার ভান করুক না কেন, এখনো ওর মনের মধ্যে ফাগুনই রাজত্ব করছে। চাইলেও ওর কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না সৃজন। নইলে এত রাগ হলো কেন আশাদের উপর? দীর্ঘশ্বাস ছাড়ল সৃজন। কার পাল্লায় পড়েছিল ফাগুন?
এই ছেলের তো ন্যূনতম সম্মান বোধও নেই ফাগুনের প্রতি। দুপুরে বাড়িতে ফিরে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলল না সৃজন। খাওয়া শেষ করে সোজা কারখানায় চলে গেল। রাতেও একই ঘটনা ঘটল। খাওয়া শেষ করে চুপচাপ দোতলায় চলে গেল। এদিকে ফাগুন সারা দিন অপেক্ষায় ছিল ওর সঙ্গে নিরিবিলিতে বসে কথা বলার জন্য। অনেক দিন বাদে খালেদ তালুকদারের সঙ্গে ফোনে কথা হয়েছে ফাগুনের। অভিমান ভুলে বাবার কাছে নিজের ভুল স্বীকার করে নিয়েছে ফাগুন। আগামী মাসে খালেদ তালুকদার ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন। যাওয়ার আগে মেয়ের সঙ্গে দেখা করে যাবেন বলেছেন। এই খবরটাই সৃজনকে জানানোর জন্য সকাল থেকে ব্যাকুল হয়েছিল ফাগুন। কিন্তু ওর রান্নাঘরের কাজ শেষ হওয়ার পূর্বেই সৃজন খাবার শেষ করে উপরে চলে গেছে। তাই আর কথা বলার কোনো সুযোগ পেল না। রাতে ঘুম আসছিল না, বিধায় দোতলার বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিল। সৃজনের ঘরের দরজা খোলা, ঘরের ভিতর মৃদু আলো জ্বলছে। সৃজন ভিতরে নেই, ওপরের বারান্দায় বসে আছে। ফাগুন বাইরে থেকে একবার উকি দিল। সৃজনের কোনো সাড়া শব্দ হলো না। বেশ কিছুক্ষণ উসখুস করে শেষে দরজায় টোকা দিল ফাগুন। সৃজন বারান্দা থেকে পাশ ফিরে চাইল। এত রাতে ফাগুনকে দেখে অবাক হলেও কিছু বলল না। ফাগুন ভেতরে ঢুকে ইতস্তত করল। কিছুটা সংকোচ, কিছুটা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? সৃজন শান্ত কণ্ঠেই জবাব দিল, না। তাহলে এত রাতে বারান্দায় বসে আছেন যে? এমনি ঘুম আসছে না। ফাগুন জিজ্ঞেস করার মতন আর কোনো কথা খুঁজে পেল না। সৃজন সামনে না থাকলে সারাদিন কত কথা গুছিয়ে রাখে, কিন্তু সামনে এলে আর মুখ দিয়ে কথা বেরোয় না। খালেদ তালুকদারের আসার কথাটা কিভাবে শুরু করবে সেটাও বুঝতে পারছিল না। সৃজন ওকে ইতস্তত করতে দেখে বলল, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। ফের দুজনে চুপচাপ। সৃজন অন্ধকারে বাইরের দিকে চাইল। সকালের ঘটনাটা এখনো ওর মাথার ভিতর চাপ সৃষ্টি করছে। বুকের ভিতরটা অশান্ত হয়ে আছে। বিষণ্ণতা, ক্লান্তি এসে ভর করেছে। ফাগুন আশেপাশে এক ঝলক তাকিয়ে ফের ইতস্তত করে বলল, আমি আপনার পাশে একটু বসি। সৃজন সামান্য হাসল। সকালের কথাগুলো মাথা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে বলল, আমার পাশে বসলে যদি তোমার ঘুম আসে তাহলে বসতে পারো। ওর কণ্ঠে ঠাট্টার সুর। ফাগুন গায়ে মাখল না। চেয়ার টেনে সৃজনের পাশে বসল। তাড়াহুড়ো করে চেয়ার টানার সময় সেটা উল্টে একবার মেঝেতে পড়ে গিয়েছিল। সৃজনী সেটা তুলে বারান্দায় এনে দেয়। তারপর ফাগুনকে বসার জন্য ইশারা করে বলে, বসো। ফাগুন ভিতরে ভিতরে ভীষণ লজ্জা পেল। সৃজনের পাশে বসা নিয়ে এতটা উৎসাহ দেখানো ঠিক হয়নি। সৃজন কি ভাবছে কে জানে। মৃদু লাজুক কণ্ঠে বলল, সকালে আব্বা ফোন করেছিল, আপনার কথা জিজ্ঞেস করেছেন। সকালে? হ্যাঁ। কেন, কিছু বলেছে? মানে কোনো বিশেষ প্রয়োজন? তেমন কিছু বলেননি, শুধু বলেছেন ওমরা করতে যাবেন আর তার আগে একবার দেখা করতে আসবেন আমার সঙ্গে। কবে আসবেন কিছু জানিয়েছেন? তেমন কিছু বলেননি, আপনি একবার ফোন করে কথা বলবেন, আব্বা খুশি হবে। বলবো। সৃজনের সম্মতির কথা শুনে ফাগুন খুব খুশি হলো। খুশিতে বেশ কয়েকবার মুগ্ধ চোখে সৃজনের দিকে চাইল। সৃজন বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে বাইরের দিকে চাইল। শান্ত কণ্ঠে বলল, কালকে আমি খুব ভোরে ফুপুকে দেখতে যাব। ফিরতে দেরি হতে পারে, সেজন্য তোমাকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম। ফাগুনের বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো না। হাসি মুখেই জানতে চাইল, কখন আসবেন? সন্ধ্যার আগেই চলে আসবো। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। বসে থাকতে থাকতে ঘুমের ঝোঁক এসে গেল ফাগুনের। হাই তুলল। ঘুম চোখে বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কিন্তু ঘুমোতে যাওয়ার কথা বলল না। চুপচাপ সৃজনের পাশে বসে রইল। সৃজন সেটা দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। চিন্তার মাঝখানেও সামান্য হাসি পেল ওর। গায়ের পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করে নিয়ে বলল, চোখ জ্বালাপোড়া করছে, মনে হয় ঘুম আসবে। তুমি কি আরো কিছুক্ষণ বসবে না রুমে যাবে? সম্বিত ফিরে পেল ফাগুন। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম আড়ষ্ট কণ্ঠে বলল, না, রুমে যাব, ঘুম আসছে। ফের হাই তুলল ফাগুন।
যাবো বলেও বেশ কিছুক্ষণ ঠুলুঠুলু করলো, তারপর ধীরে সুস্থে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল সৃজন। ফাগুন ইদানিং ঘরে ঢুকতে যেতে চায় না, বাড়িতে এলেই আশেপাশে ঘুরঘুর করে। দুদিন পরের ঘটনা, সৃজনের বাবার মৃত্যুবার্ষিকী। গরিব দুঃখীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে ফের এই বাড়িতে আগমন ঘটল সুধার। সৃজনের সঙ্গে যেহেতু ফাগুনের ডিভোর্সের খবরটা চাপা পড়ে গেছে, সেহেতু এই বাড়িতে আসতে কোনো বাধা রইল না সুধার। যদিও 2-4 জনের মন্দ কথা এখনো থামেনি, তবে সবাইকে পাত্তা দিয়ে চলার মতন মেয়ে সুধা নয়। ও আশাতে সৃজনের পরিশ্রম অনেকখানি কমে গেল। বাইরের কাজগুলো সৃজন করলেও ভিতরের কাজ, যেমন বাজারের লিস্ট করা, আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো, রান্না বান্নার ঝামেলা, সব সুধাই সামাল দিল। এসব নিয়ে সৃজনকে মাথা ঘামাতে হলো না। ফাগুন দূরে দূরে রইল। একে তো সে এসব কাজে আনারই, তার উপর সুধা সৃজনের একান্ত আপনজন। কাছে যাওয়ার সাহস হলো না, কিন্তু রাগ হলো সৃজনের উপর। সারাদিনে 1000 বার স্মরণ করে সুধাকে, অথচ মুখ ফুটে একবার ফাগুনকে কাছে ডাকে না। সুধা কিন্তু ফাগুনের কর্মকাণ্ডগুলো বেশ লক্ষ্য করল। সংসারের প্রতি উদাসীন মেয়েটার হঠাৎ করেই সৃজনের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল হয়ে যাওয়া, মুগ্ধ মায়াভরা চোখে সৃজনের দিকে চেয়ে থাকা, সারাক্ষণ সৃজনের বাড়ি ফেরার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে বসে থাকা, এসব কিছুই ওর নজর এড়ালো না। কিন্তু সৃজন যেন কিছুই বুঝতে পারে না, এখনো নিজের সমস্ত প্রয়োজনে সুধাকে ডাকে। ফাগুনের এত আকুলতার বিপরীতে সৃজন যেন একটু বেশি উদাসীন। এভাবে তো সংসার চলতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া দুদিক থেকে হওয়া চাই, ভালোবাসার উচ্চাটন দুদিকেই থাকতে হবে। 2 দিন বাদে এই নিয়ে ভাইয়ের সঙ্গে আলাপে বসল সে। সৃজন তখন বারান্দায় বসে বই পড়ছিল। সুধা ওর জন্য কফি বানিয়ে ওর ঘরে গেল। কফি দেওয়ার সময় অনুযোগ করে বলল, সারাদিন থাকো বাইরে বাইরে, বাসায় এসে আবার বই নিয়ে বসো, এমন হলে কি করে চলবে? সৃজন বই থেকে চোখ সরিয়ে সুধার দিকে চাইল। কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, কেন রে, এত রাতে আবার আমাকে দিয়ে কি কাজ? সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে বুঝবে কি করে কি কাজ? এই যে রোজ রোজ তোমার বউ তোমার জন্য খাবার নিয়ে বসে থাকে, যত্ন করে নিজের হাতে খাবার তৈরি করে রাখে। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি বলার আগে ছুটে আসে, সেসব তুমি বোঝো? সৃজন হাসল, যেন ওর আগে থেকেই জানা ছিল সুধা এই অভিযোগ নিয়ে হাজির হবে। এদিকে ওকে হাসতে দেখে বিরক্ত হলো সুধা। অপ্রসন্ন কণ্ঠে বলল, হাসবে না ভাইয়া, আমি হাসার মতন কিছু বলিনি। সৃজন হাত ইশারায় কাছে ডাকলো সুধাকে। ইশারায় ওকে পাশে বসার নির্দেশ দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাগারাগির মতো কিছু হয়নি, শান্তভাবে আমাকে বল কি হয়েছে। আমরা সুন্দরভাবে আলোচনা করি। কি আলোচনা করব? তুমি কিছু বোঝো? সৃজন ফের হাসলো, বলল, খেয়ে বললো বুঝি না? সত্যি বোঝো? সত্যি বুঝি। তুই আমার চেয়ে 8 বছরের ছোট হয়ে যদি বুঝতে পারিস ও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বুঝবো না? আমি তো ওর চোখের দিকে তাকালে ওর মনের কথা বলতে পারি। কথাটা মিথ্যে নয়, সত্যি ফাগুনের মনের কথা বলে দিতে পারে সৃজন। নইলে সেদিন আশাদের কাছে গর্ব করে ফাগুন সম্পর্কে অতগুলো কথা বলে দিতে পারতো না। সুধা এসব জানে না। ওর চোখের সামনে যেটা ধরা পড়েছে ও সেটা নিয়েই কথা বলতে এসেছে। ফের দ্বিধান্বিত কণ্ঠে জানতে চাইল, তাহলে এত কষ্ট দাও কেন? বেচারি সারাক্ষণ মুখ গোমরা করে রাখে। থাকুক আর কিছুদিন এমন। পাগল সোজা করতে হলে একটু আধটু কষ্ট দিতে হয়, না হলে পাগল সোজা হয় না। এবারে সুধা শান্ত হলো। ফাগুন ইতিপূর্বে কি করেছে সেগুলো ওর অজানা নয়, তবুও সৃজনকে একটু বেশি কঠিন মনে হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছে স্ত্রীর উপর অন্যায় করার মতন মানুষ সৃজন নয়। সময় হলে ঠিক কাছে টেনে নিবে। মুখে হাসি ফুটে উঠল ওর। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আসলে আমি নিজে মেয়ে তো, সেই জন্য আরেকটা মেয়ের কষ্ট সহ্য করতে পারিনি। এই কয়েকদিন এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। সৃজন হাসল। ওর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলল, ঘরে যা, এইসব নিয়ে এত টেনশন করিস না। যার টেনশন করার দরকার সে করুক, তুই আর আমি থাকবো শান্তিতে। আমরা কেন খামাখা টেনশন
মাথায় নিয়ে কষ্ট পাবো। সুধা হাসল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ, তারপর? তারপর আর কি, লাগুক ফাগুনের বুকে আগুন। মৃদু শব্দ করে একসঙ্গে হাসল দুজন। সুধা ঘর ছেড়ে বেরোতে বেরোতে বলল, যাই তাহলে, তোমার বইয়ের ঘরে গিয়ে একটু আগুন লাগিয়ে আসি। এখনো নিশ্চয়ই বসে বসে তোমার কথা ভাবছে। সৃজন মৃদু হেসে সম্মতি জানালো। সুধার প্রতি ঈর্ষা হয় ফাগুনের, মাঝে মাঝে রাগও হয়, কিন্তু কেন হয় সেটা বুঝতে পারে না। সুধা পরোপকারী মিষ্টভাষী, ফাগুনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি, ফাগুনের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। শুধুমাত্র যে কাজগুলো ফাগুন পারে না সেগুলোই সুধা করে দেয়, কিন্তু তবুও ফাগুনের সহ্য হয় না। সৃজনের মনের মধ্যে সুধার মতন এমন ভালোবাসার স্নেহের জায়গা তারও চাই, সেটা পায় না বলেই এত আফসোস। দিন 7 পরের কথা, দুপুরবেলা নিচতলায় বসার ঘরে বসে সৃজনের পাঞ্জাবির বোতাম সেলাই করছিল সুধা। সৃজন দুপুরের খাবার শেষে বসার ঘরে আলমারি থেকে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। কাজের চাপ কম থাকলে দুপুরবেলা খাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেয় ও। বেশিরভাগ সময় দোতলায় উঠে যায়, মাঝে মাঝে বসার ঘরেও রেস্ট নেয়, কিন্তু আজকে কাজের চাপ বেশি, রেস্ট নেওয়ার সময় পেল না। অনেকক্ষণ যাবৎ দোতলায় অপেক্ষা করে নিচে নেমে এলো ফাগুন। সুধার বোতাম সেলাই শেষ, পাঞ্জাবি হাতে নিয়ে সেটা ইস্ত্রি করতে চলে গেল। ফাগুন আর চোখে সেদিকে একবার তাকিয়ে সৃজনের দিকে দৃষ্টি দিল। সৃজন ওর উপস্থিতি বুঝতে পারেনি, সেই জন্য দরজায় খটখট আওয়াজ হলো। আওয়াজ শুনে সৃজন দরজার দিকে চাইল, শান্ত কণ্ঠে বলল, কিছু বলবে? কি খুঁজছেন? একটা দরকারি ফাইল কোথায় রেখেছি মনে পড়ছে না। ফাগুনকে বিশেষ বিচলিত দেখল না, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার সঙ্গে আমার জরুরি কথা ছিল। বলো। বিকেলে বাবা আসবেন। সৃজন ফাইল খোঁজা থামিয়ে দিয়ে অবাক হয়ে চাইল, বিস্মিত কণ্ঠে বলল, এই কথা তুমি আমাকে এখন বলছো? বাবা একটু আগে ফোন করেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সৃজন, বলল, ঠিক আছে, আমি কারখানার হিসেবপত্র মনিরকে বুঝিয়ে দিয়ে চলে আসব। তুমি সুধার সঙ্গে আলাপ করে কি কি লাগবে একটা লিস্ট করে দাও, আমি ফেরার সময় নিয়ে আসব। বাজার লাগবে না, বাবা আমাকে নিয়ে যেতে আসবেন। নিয়ে যেতে মানে? মা আমাকে দেখতে চাইছেন, সেজন্য বাবা বলেছেন আপনার আপত্তি না থাকলে আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। ঠিক আছে, যাও, তুমি তোমাদের বাড়িতে যাবে, এখানে আমার আপত্তি কেন থাকবে? কিন্তু বাজার করতে বারণ করেছো কেন? আপত্তি নেই কথাটা যেন ভীষণভাবে আহত করলো ফাগুনকে। সম্পর্কটা স্বাভাবিক থাকলে হয়তো ওর খুশি হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে ফাগুন খুশি হতে পারল না। সৃজনের চেহারায় কোনো উতলা ভাব নেই, কত সহজে ফাগুনকে যেতে দিতে রাজি হয়ে গেল, যেন ফাগুনের থাকা না থাকায় ওর কিচ্ছু আসে যায় না। সৃজনের প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, আব্বা থাকবেন না বলেছেন। উনি বলেছেন আর তুমি মেনে নিলে? জোর করে রেখে দেবে? ফাগুন আর কিছু বলল না। সৃজন ফাইল খুঁজতে খুঁজতে বলল, তোমার কিছু লাগলে লিখে দিও। আমার কিছু লাগবে না। তোমার জন্য মানে তোমার আত্মীয় স্বজনদের কথা বলেছি। এতদিন পর বাবার বাড়িতে যাচ্ছ, শপিং লাগবে না? ফাগুন চুপ করে রইল। ও যেটা চায় সেটা থেকেই ওকে বঞ্চিত করছে সৃজন। অন্য কিছুর প্রতি আর ফাগুনের আকর্ষণ নেই। সৃজন ওকে চুপ করে থাকতে দেখে ফের প্রশ্ন করল, নাকি তুমি নিজেই দেখে কিনবে? লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই নিয়ে আসবো। সৃজন ফের ফাইল খোঁজায় মনোযোগ দিল। গোটা আলমারি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু ফাইল কোথাও পেল না। বিড়বিড় করে বলল, কোথায় রেখেছি কেন মনে পড়ছে না। ফাগুনের রাগ হলো, ও চলে যাবে আর সৃজন এখনো ফাইল নিয়ে পড়ে আছে। রাগের বশত মুখ দিয়ে কিছু অশোভন কথা বেরিয়ে গেল। তিক্ত কণ্ঠে বলল, কেবল একজনের বেলাতেই আপনার সব মনে থাকে, সেছাড়া আর কিছু আপনার মনে থাকে না। কিসের কথা বলছো? সৃজন সরাসরি ফাগুনের দিকে চাইল। ফাগুন খানিকটা সংকোচ বোধ করল।
কিন্তু পরক্ষণেই মনে হলো যা হবার হবে, আজকেই এর একটা বিহিত করে ছাড়বে। সৃজন কোনোদিন ফাগুনের কাছে এক গ্লাস পানি চেয়ে খাওয়ার কথা বলে না, অথচ সুধাকে দিয়ে পাঞ্জাবির বোতামটাই সেলাই করিয়ে নেয়। ওর সব কাজ সুধা করে দেয়। বউ হিসেবে মানতে না পারলে সরাসরি বলে দিক, ফাগুন একেবারেই চলে যাবে। কিন্তু এভাবে কেন কষ্ট দেবে? ক্ষোভের সহিত জবাব দিল, কেন? যে আপনাকে আদর যত্ন করে বেড়ে খাওয়াই তার কথা বলছি। সৃজন আলমারি বাদ দিয়ে আশেপাশের ড্রয়ারগুলোতে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে শান্ত স্বরে জবাব দিল, সুধা আমার বোন। ফাগুনের বুকে সত্যিই আগুন জ্বলছে। সুধার সঙ্গে যে সৃজনের অন্য কোনো সম্পর্ক নেই একথাও জানে, কিন্তু নিজের প্রতি সৃজনের এত উদাসীন মনোভাব মেনে নিতে পারছিল না। যে কোনো প্রকারে সৃজনকে উত্তেজিত করতে চাইল। কণ্ঠস্বরে খানিকটা বিদ্রুপ ফুটিয়ে বলল, সেই তো বোন, সারাক্ষণ খালি বোন আর বোন। এদিকে আবার নামেরও কি মিল, সুধা সৃজন, সৃজন সুধা। সৃজনের বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো না। কাগজ গোছাতে গোছাতে একবার দৃষ্টি দিল ফাগুনের দিকে, তারপরই আবার কাগজ গোছানোয় মনোযোগ দিয়ে স্বভাবসুলভ ঠান্ডা গলায় বলল, ভাই বোন দেখেই তো নাম মিলিয়ে রেখেছি। প্রেমিক প্রেমিকা হলে আমার নাম থাকতো আসাদ আর ওর নাম থাকতো ফাগুন। ফাগুন বিস্ময়ে হতবাক হয়ে গেল। সৃজন এমন খোঁচা মেরে কথা বলতে পারে একথাও স্বপ্নে ভাবেনি। অন্তরের জ্বালা দ্বিগুণ বেড়ে গেল। কই আর কারোর সঙ্গে তো এমন করে কথা বলে না সৃজন। ফাগুনের বেলাতেই যত ব্যতিক্রম। আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন? সৃজন জবাব না দিয়ে হাসল। ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, কেউ যদি ইচ্ছে করে খোঁজা শুনতে চায়, আমার কি দোষ? ফাগুন বিছানায় বসে রাগত চোখে সৃজনের চলে যাওয়া দেখল। চোখে পানি নিয়ে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খোঁচা শুনতে চায়, সেজন্য খোঁচা মেরে গেছে। শেষ আর ইচ্ছে করে সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করি, সেটা চোখে পড়ে না? খারাপ লোক, আর থাকবো না আমি এখানে। পরের দিন সকালে সত্যি সত্যি বাবার সঙ্গে চলে গেল ফাগুন। যাওয়ার সময় সুধা আর তাহেরার কাছ থেকে বিদায় নিয়ে গেলেও সৃজনের সঙ্গে কোনো কথা বলল না। সৃজন বিদায় জানালেও মুখ ফিরিয়ে নিল। এদিকে ফাগুন চলে যাওয়ার পর সেদিন রাতে আর ঘুম হলো না সৃজনের। সারা রাত বারান্দায় পায়চারি করলো। রাতে 12:30টার দিকে সুধা দোতলায় উঠেছিল ছাদের দরজা বন্ধ করার জন্য। সৃজনকে বারান্দায় পায়চারি করতে দেখে মুচকি হেসে বলল, ফাগুনের বুকে আগুন লাগাতে গিয়ে দেখছি তোমার নিজের বুকেই আগুন লেগে গেছে। সুধার গলার আওয়াজ পেয়ে সৃজন থমকালো। জবাবে কিছু একটা বলতে গিয়ে হেসে ফেলল। মৃদু হেসে বলল, চিঠি লিখে গেছে। সুধাকে কৌতূহলী দেখালো, ইশারায় জানতে চাইল কি লিখেছে। সৃজন প্রথমে জবাব দিল না, গলা খাকারি দিয়ে বাইরের দিকে চাইল। সুধার ফের জিজ্ঞাসাবাদে মিটিমিটি হেসে বলল, আর ফিরবে না বলেছে। আমার নামের মধ্যজন থাকলেও নাকি আমি মানুষ নই, আমাকে নাকি রোবট মনে হয়। সৃজন ফের মৃদু শব্দ করে হাসল। সুধাও হেসে ফেলল, বলল, বেচারিকে রাগ সামলাতে না পেরে চিঠিতে লিখে গেছে। তারপর সৃজনকে ঘুমোতে বলে সুধা নিচে নেমে গেল। সৃজনকে খুব বেশি দিন ফাগুনকে দূরে সরিয়ে রাখতে পারবে না, একথা ও ঠিক বুঝে গেল। তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করল না। পরের দিন সকালবেলায় শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো সৃজন। ফাগুনের বাড়ির পাশে একটা ছোট বাগান রয়েছে, শখের বাগান। সেই বাগানে নানা রকম ফলের গাছ লাগিয়েছেন ফাগুনের মা মিসেস ফারহানা তালুকদার। বাগানের পাশেই রাস্তার মোড়। সৃজন বাড়িতে ঢুকে ফাগুনের দেখা মেলেনি, তাই হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে। বাগানের মাঝখানে হাতে লাঠি নিয়ে বড়ই গাছে ঢিল ছুটছিল ফাগুন। পাশে কতগুলো ছোট ছেলে মেয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে। ওরাই ফাগুনের কাছে বড়ই পেরে দেওয়ার জন্য আবদার করেছে। সৃজন রাস্তার মাথায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ করে ফাগুনের কর্মকাণ্ড দেখল। তারপর খানিকটা শব্দ করে গলা খাকারি দিল। আচানক পুরুষ কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাতের লাঠিটা ফেলে দিল ফাগুন। পেছন ফিরে চাইতেই সৃজনের সঙ্গে চোকাচোকি হলো। ফাগুন বিস্মিত অবাক কণ্ঠে পড়ল, আপনি? সৃজন রাস্তা থেকে বাগানে ঢুকলো। ফাগুনের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বলল, এদিকে একটা কাজ ছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কাজ শেষ? হ্যাঁ।
ফাগুন হাতের ধুলো ঝেড়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছল। মুখ মোছা শেষ হলে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, থাকবেন না? হুম, কারখানায় অনেক কাজ পড়ে আছে। ফাগুনের মুখ ছোট করে দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই চোখে পানি চলে এলো। সৃজন ইচ্ছে করে ওকে কষ্ট দিতে এসেছে। নিতে যখন আসেনি তখন দেখা করার কি দরকার ছিল? ইচ্ছে করে জানাতে এসেছে ফাগুন না থাকলে ওর কিছু আসে যায় না। সৃজন বাগানের আশেপাশে চাইল, এদিক ওদিক তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি চিঠিতে কি লিখে এসেছো? কি লিখেছি? ফাগুনের কণ্ঠ অভিমান। সৃজন সেটা বুঝতে পেরে মৃদু হেসে বলল, আচ্ছা থাক, বাদ দাও। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। তুমি সকাল থেকেই এখানে ছিলে? হ্যাঁ, আপনি চলুন, ঘরে যাবেন। কথা শেষ করে বাড়ির দিকে পথ ধরল ফাগুন। সৃজন বাধা দিয়ে বলল, বাড়িতে সবার সঙ্গেই দেখা হয়েছে, শুধু তুমি বাদ ছিলে। এখন তোমার সঙ্গেও দেখা হয়ে গিয়েছে, তাই আর ভেতরে যাব না। ফাগুনের রাগ হলেও বিশেষ প্রতিবাদ করতে পারল না। নীরবে কিছুক্ষণ সৃজনের মুখের দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। গম্ভীর কণ্ঠে বলল,